হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। এবিসি একাডেমির আজকের নতুন সেশনে তোমাদের স্বাগত। তোমরা যদি জানো তাহলে পঞ্চায়েত এবং আইসিডিএস নিয়ে কিন্তু ছেলে মেয়েদের ভেতর প্রচুর হাইপ চলছে এবং সেই জন্য আমরা কিন্তু পঞ্চায়েত এবং আইসিডিএস এবং এই ধরনের কম্পিটিটিভ এক্সাম রিলেটেড বিভিন্ন কোশ্চেন, তার সিকোয়েন্স, তার বিভিন্ন রকম ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আমরা নিয়ে আসছি। তো আজকে যদি দেখো, আজকে আমাদের একটা বলতে পারো যে সেকেন্ডারি ভিডিও আসছে পঞ্চায়েত লেভেলে। আমরা পঞ্চায়েতের ইনিশিয়াল ক্ষেত্রে একটা ক্লাসেস নিয়েছিলাম পলিটির উপর, যেখানে আমরা পঞ্চায়েতের গঠন, কিভাবে তার অরিজিনেশন হয়েছে, কিভাবে তার স্ট্রাকচার ফরমেশন হয়েছে, কি কি কমিটির সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, সমস্তগুলো ডিসক্রাইব করেছে। তো আজকে আমরা সেই পার্টটা থেকে বা সেই ক্লাসটা থেকেই যদি দেখো, আমরা টপ 30 কোশ্চেন্সকে আমরা সেখান থেকে পিক আপ করেছি এবং সেই 30টা কোশ্চেনকে আমরা আজকে ডিসকাস করবো। এবং এই যে 30টা কোশ্চেন ডিসকাস করবো, তোমরা কিন্তু ধরে রাখো 30টা কোশ্চেন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই 30টা কোশ্চেনের ভেতর থেকে কিন্তু তোমরা পরীক্ষা হলে কমন পাবে। তাহলে আজকে স্কিপ না করে তোমরা এই ভিডিওটাকে ফুললি ওয়াচ করো এবং আশা করছি তোমাদের এই ভিডিওটার সাথে সাথে আমরা ডিসকাস তো করবো কোশ্চেন অ্যান্সার গুলোকে, সঙ্গে সঙ্গে যদি দেখো আমরা প্রিভিয়াস ক্লাসেসটাকে অল্প অল্প করে রিভিশনও করবো। কেন কি জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামকে ক্লিয়ার করার জন্য একটাই মাত্র মূল মন্ত্র আছে, যেটা কম্পিটিটিভ এক্সামকে ক্লিয়ার করতে হেল্প করে, সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। সঙ্গে যদি দেখো রিভিশন তো রাখতেই হবে। তাহলে আজকে আমরা মেন আমাদের মোটো থাকবে গুরুত্বপূর্ণ 30টা কোশ্চেনকে ডিসকাস করা। তো আমার নাম সৌরভ কর্মকার, আমি এবিসি একাডেমির জিএস এবং অন্যান্য সেগমেন্টের ক্লাসেস নিয়ে থাকি। তো আজকে আমি তোমাদের পলিটির কিছু ক্লাস কোশ্চেন এবং পঞ্চায়েত রিলেটেড কিছু কোশ্চেনকে ডিসক্রাইব করবো। তো চলো সময় নষ্ট না করে স্টার্ট করা যাক আমাদের ক্লাস। তো ফার্স্ট যে কোশ্চেনটা দিয়ে আমরা স্টার্ট করবো আজকে, দেখো এখানে লেখা আছে ফার্স্ট কোশ্চেন, স্থানীয় সমস্যা সমাধানের জন্য স্থানীয় জনগণের প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা কি নামে পরিচিত? দেখো আমরা জানি যে আমাদের কোশ্চেন যেটা দিয়েছে সেটা কি বলছে, স্থানীয় সমস্যার সমাধান। আমরা জানি যে পঞ্চায়েত ব্যবস্থার অরিজিনেশন কি জন্য হয়েছিল? পঞ্চায়েত ব্যবস্থার অরিজিনেশন হয়েছিল লোকাল প্রবলেমস গুলোকে সলভ করার জন্য। যেমন আমার বাড়ির সামনে ধরো কোনো রাস্তা ঠিক করতে হবে, সেটা আমার পক্ষে কোনো এমএলএ কাছে সেই খবরটা বা সেই ইনফরমেশন পৌঁছানো বা তাকে বলে কাজটা করানো কিন্তু খুব ডিফিকাল্ট। তো প্রয়োজন ছিল ছোট ছোট গ্রাম্য এরিয়া বা লোকাল এরিয়াগুলোতে তাদের যে নিজস্ব প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করার জন্য একটা গ্রুপ অফ রিপ্রেজেন্টেটিভ দরকার এবং তাদের একটা সরকার দরকার। এবং সেই সরকারটা কি ছিল? সেই সরকারটা ছিল হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট, মানে স্থানীয় প্রবলেম গুলোকে তারা সলভ করবে এবং স্থানীয় বা লোকাল এরিয়া ডেভেলপমেন্ট তাদের মেইন অবজেক্টিভ হবে। তাহলে আজকে যে ফার্স্ট কোশ্চেন আছে, দ্যাট ইজ স্থানীয় সমস্যার সমাধানের জন্য স্থানীয় জনগণের প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা কি নামে পরিচিত? তাহলে এখানে তোমাদের এই অপশনটা কারেক্ট হবে, দ্যাট ইজ লোকাল সেলফ গভর্নমেন্ট, মানে স্থানীয় সরকার বা বলতে পারো যেটাকে আমরা পঞ্চায়েতি রাজ স্ট্রাকচার বলে থাকি, সেটার কথা কিন্তু বলা হচ্ছে। তাহলে 1 নম্বর কোশ্চেন, তার অপশন কিন্তু সি। সেকেন্ড কোশ্চেন কি বলছে? বলছে স্থানীয় শাসনের মূল ধারণার সঙ্গে কোন 3টি বিষয় বিশেষভাবে সম্পর্কিত? যে আমাদের লোকাল সেলফ গভর্নমেন্ট বা পঞ্চায়েতি ব্যবস্থার কথা আমরা পড়ছি, সেই পঞ্চায়েতি ব্যবস্থার সাথে কোন 3টি জিনিস ওতপ্রোতভাবে জড়িত? সব থেকে ফার্স্ট লোকাল প্রবলেম, মানে সেখানে কারা সাফার করছে? সেখানে হচ্ছে লোকাল পপুলেশন বা লোকাল পিপল সাফার করছে। ঠিক এই প্রবলেমটা সলভ করার জন্য যদি দেখো, এই সব সলভ করার জন্য কি করা হয়েছে, যে লোকাল লেভেলের ভেতর থেকেই রিপ্রেজেন্টেটিভ নিয়ে তাদেরকে ডিসিশন নিতে বলা হয়েছে এবং তাদেরকে সলভ করতে বলা হয়েছে। তাহলে এখানে আসছে লোকাল ডিসিশন থাকবে। এবার যখন লোকাল প্রবলেম সলভ হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি সেই ডেভেলপমেন্টটা লোকাল লেভেলে হবে। তাহলে নেক্সট আসছে সেটা হচ্ছে লোকাল ডেভেলপমেন্ট। তাহলে অ্যাকচুয়ালি যদি দেখো, এখানে 3টে জিনিসকে আমরা এখানে মাথায় রাখবো, সেটা হচ্ছে লোকাল পপুলেশন বা লোকাল পিপল, সেকেন্ড হচ্ছে লোকাল ডিসিশন, এন্ড থার্ড লোকাল ডেভেলপমেন্ট। তাহলে এখানে তোমাদের অপশন কোনটা কারেক্ট হচ্ছে? অপশন এ কিন্তু এখানে কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মিউনিসিপাল কর্পোরেশন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা যদি দেখি তাহলে ভারতবর্ষের সাউদার্ন পার্টে যদি দেখো, ব্রিটিশরা প্রথম গিয়ে তাদের মেইন ইম্পর্টেন্ট সিটিজ গুলো এস্টাবলিশ করে। তার ভেতরে যদি দেখো, এখানে একটা সিটি পাবো আমরা, দ্যাট ইজ ম্যাড্রাস। তাহলে আমরা যদি জানি, তাহলে হচ্ছে 1688 প্রথম এখানে একটা ছোট্ট শহরে ব্রিটিশরা তাদের মিউনিসিপাল কর্পোরেশনের এস্টাবলিশমেন্ট করে, দ্যাট ইজ ম্যাড্রাস। তাহলে এখানে যে প্রশ্নটা আসে, ভারতের প্রথম মিউনিসিপাল কর্পোরেশন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে সেখানে তোমার অপশন কিন্তু আসবে, দ্যাট ইজ অপশন সি, ম্যাড্রাস। তার পরবর্তীকালে দেখবো ম্যাড্রাসের পর মুম্বাই এবং কলকাতা, এই দুটোকে কিন্তু পরপর এস্টাবলিশ করা হয়। তো মধ্যে কথা মনে রাখবে, ম্যাড্রাস, তারপর এখানে থাকবে মুম্বাই এবং এখানে থাকবে কলকাতা। এই 3টে মিউনিসিপাল কর্পোরেশনের এস্টাবলিশমেন্ট হয়েছিল এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের এস্টাবলিশমেন্ট হয়েছিল অ্যারাউন্ড 1726। সেখানে অ্যাপ্রুভ করা হয়, এস্টাবলিশমেন্ট করা হবে এবং 1727 থেকে সেটাকে চালু করে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এখানে তোমার অপশন কোশ্চেন নাম্বার 3, ভারতের প্রথম মিউনিসিপাল কর্পোরেশন, সেটা হচ্ছে অপশন সি, ম্যাড্রাস হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট দেখো, পরের কোশ্চেন চলে এসেছে, ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন প্রতিষ্ঠা কবে হয়েছিল? দেখো এখানে দুটো অপশনই আসে, 126 এবং 127। দেখো এখানে আমরা কি বলেছিলাম, যে ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনের যে আইন বা যে অ্যাক্টের মাধ্যমে সেটাকে আনা হয়েছিল, সেটা হচ্ছে 1726 অ্যাক্টের মাধ্যমে আনা হয়েছিল। কিন্তু এটা কার্যকারী কবে হয়, এনঅ্যাক্ট কবে হয়?
এনাক্ট হয় বা লাগু হয় হচ্ছে 1727। তাহলে অ্যাকচুয়ালি যদি দেখো এখানে যে ডেটে তাকে প্রতিষ্ঠা করা হয়েছিল, মানে যে ডেটে অ্যাক্ট এনে তাকে এস্টাবলিশ করা হয়েছিল সেটাকে আমরা এখানে ধরবো। তাহলে 1726 কিন্তু আমরা এখানে ধরবো। তাহলে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠা যে অ্যাক্টের মাধ্যমে হয়েছিল সেই অ্যাক্টের ডেটটাকে আমরা ধরবো, দ্যাট ইজ 1726। কোনো কোনো ক্ষেত্রে এটা 1727 লেখা থাকতে পারে, সেটা লাগু হওয়া বা এনাক্টমেন্টের ডেট হিসাবে কনসিডার করা হয়। তাহলে 1727 ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন চালু হয়েছিল এবং যে নিয়মের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল সেই নিয়মটা ছিল তার ঠিক 1 বছর আগে 1726। তাহলে এখানে আমরা 1726 কে কারেক্ট অপশন নিচ্ছি। নেক্সট, বেঙ্গল ভিলেজ চৌকিদারি অ্যাক্ট কোন সালে প্রণীত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা জানি যে লর্ড মায়োর সময় যদি দেখো তাহলে আমাদের বাংলায় ডিস্ট্রিক্ট লেভেলের বা ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট লেভেলের নিচে হচ্ছে আমাদের লোকাল গভর্নমেন্টকে এস্টাবলিশ করা হয় এবং সেখানে যদি দেখো দুটো এস্টাবলিশমেন্ট থাকে, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্টের নিচে কি হয়, ডিস্ট্রিক্টের নিচে ভিলেজের এস্টাবলিশমেন্ট করা হয়। ডিস্ট্রিক্টকে হ্যান্ডেল করার জন্য বা ট্যাকেল করার জন্য একটা লোক বা সরকারি অফিসার নিযুক্ত করা হয়, তার নাম দেওয়া হয়েছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ঠিক, আর এই ভিলেজ লেভেলে লোকের প্রবলেম শোনা, সেটাকে সরকারের কাছে পৌঁছানো, ট্যাক্স কালেকশন করা, সেটাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়া, তার জন্য যে লোকটা অ্যাপয়েন্টেড ছিল দ্যাট ইজ চৌকিদার। ঠিক আছে, তাহলে এই যে একটা বেঙ্গল ভিলেজ চৌকিদারি অ্যাক্ট, এই অ্যাক্টটা কবে এসেছিল? দেখো লর্ড মায়োর আন্ডারে যদি দেখো সেটা হচ্ছে 1870, 1870 কিন্তু এই অ্যাক্টটা আসে। তাহলে বেঙ্গল চৌকিদারি অ্যাক্ট 1870 মাধ্যমে কিন্তু এই স্টেট সেটআপটা এস্টাবলিশমেন্ট হয়েছিল। তাহলে এখানে অপশন যদি দেখো কোশ্চেন নাম্বার 5, তার অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে 1870। সেকেন্ড, দেখো যেটা আমরা বলছিলাম সেটা রিলেটেড কোশ্চেন চলে এলো। বেঙ্গল ভিলেজ চৌকিদারি অ্যাক্টের অধীনে গ্রাম পঞ্চায়েত পরিচালনার ক্ষমতা কাকে দেওয়া হয়েছিল? গ্রাম পঞ্চায়েত পরিচালনা করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছিল? অ্যাকচুয়ালি দেখো আমরা বলেছিলাম পুরো ডিস্ট্রিক্ট লেভেলের হেডে কে বসে আছে, ডিস্ট্রিক্ট লেভেলের হেডে একজন বসে আছে, তাকেই হচ্ছে সমস্ত কিছু পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তার নাম কি ছিল? তার নাম ছিল এমন একজন যে ডিস্ট্রিক্টকে ম্যাজিস্ট্রেট করে বা ম্যানেজ করছে, দ্যাট ইজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তাহলে এখানে কিন্তু অপশন তোমাদের হয়ে যাবে সি, কারেক্ট অপশন হবে। তাহলে বেঙ্গল ভিলেজ চৌকিদারি অ্যাক্টের মাধ্যমে লোকাল সেলফ গভর্নমেন্ট বা রুরাল লেভেলে সব থেকে সর্বোচ্চ ক্ষমতা কাকে দেওয়া হয়েছিল? দ্যাট ইজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। নেক্সট কোশ্চেন, ভারতে স্থানীয় শাসনের জনক হিসাবে কাকে মনে করা হয়? দেখো বেঙ্গল চৌকিদার অ্যাক্ট 1870 যখন আসে, সেই বেঙ্গল চৌকিদার অ্যাক্ট খুবই সাকসেসফুলি সেটাকে ইমপ্লিমেন্ট করা পসিবল হয়েছে। কিন্তু তার যদি দেখো যে সেটা 100% ফুলপ্রুফ ছিল বা অ্যাপ্রোপ্রিয়েট ছিল, সেটা তাকে পরবর্তীকালে মডিফিকেশনের দরকার পড়েছে। সেই জন্য এই বেঙ্গল চৌকিদার অ্যাক্ট এটাকে কিন্তু ফার্দার মডিফাই করা হয়। ফার্দার মডিফাই কে করে? ফার্দার মডিফাইটাকে লর্ড রিপন করে এবং লর্ড রিপন করার পর সেটাকে কিন্তু একটা প্রপার আধুনিক স্ট্রাকচার দেয়। এবং এখানে তিনি কি করে? এখানে তিনি ডিস্ট্রিক্ট লেভেলে যদি দেখেন, ডিস্ট্রিক্ট লেভেলে তুমি দেখো তাহলে ডিস্ট্রিক্ট বোর্ডের এস্টাবলিশমেন্ট করেন এবং তার নিচে হচ্ছে ব্লক লেভেলে যদি দেখো তাহলে সেখানে এস্টাবলিশ করা হয়েছিল হচ্ছে তালুক বা তহসিল এস্টাবলিশমেন্ট করা হয়। ঠিক আছে, তাহলে এই যে এস্টাবলিশমেন্টটা করা হয়েছিল এটা কিন্তু লর্ড রিপনের আন্ডারে করা হয়েছিল। তাহলে এখানে যদি দেখো মানে কোশ্চেন নাম্বার 7, তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে কোশ্চেন অপশন বি, লর্ড রিপন। এবার এই জন্য যদি দেখো লর্ড রিপনকে আমরা কি বলে থাকি, যে মডার্ন বা আধুনিক যে আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আছে তার সাথে কিন্তু তখন লর্ড রিপনের তৈরি করা সিস্টেমের বহু সিমিলারিটিস আছে। সেই জন্য লর্ড রিপনকে আমরা ফাদার অফ মডার্ন পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বা লোকাল সেলফ গভর্নমেন্ট আমরা বলে থাকি। তাহলে কোশ্চেন নাম্বার 7, তার অ্যাপ্রোপ্রিয়েট অপশন যদি দেখো সেটা হচ্ছে বি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েতের ধারণার উল্লেখ করা হয়েছে? ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা যদি দেখো, অ্যাকচুয়ালি যদি দেখো এই কোশ্চেনটার উত্তর কি হবে? দেখো আমরা যখন কনস্টিটিউশন, আমরা 1949-এ আমাদের কনস্টিটিউশন যদি দেখো লেখা কমপ্লিট হয় এবং কনস্টিটিউশন লেখা কমপ্লিট হওয়ার পর 1950-তে আমরা সেটা কি করি? আমরা সেটাকে লাগু করি। এবং কনস্টিটিউশন যখন সেটাকে লাগু করা হয় তখন কিন্তু আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বা লোকাল সেলফ গভর্নমেন্ট কেমন স্ট্রাকচার হবে সেটাকে কিন্তু ডিফাইন করা হয়েছিল। পরবর্তীকালে কিন্তু আমরা জানতাম যে আমাদের লোকাল সেলফ গভর্নমেন্টকে স্ট্রাকচারটাকে আমাদেরকে দিতে হবে। সেই জন্য আমরা কি করেছিলাম, আমাদের যে কনস্টিটিউশন আমরা ছিল সেই কনস্টিটিউশনে আমরা একটা জায়গা রেখেছিলাম যেখানে আমরা লোকাল সেলফ গভর্নমেন্টকে তো পরবর্তীকালে ডিফাইন করব, সেটাকে রেডি করবো এবং সেটাকে আপলোড করব। কিন্তু 1950 সালে সেটাকে তৈরি করা হবে। কিন্তু আমরা কি করেছিলাম, একটা অংশ বা ভাগ কনস্টিটিউশনের ভিতরে একটা খালি জায়গা কিন্তু আমরা রেখে দিয়েছিলাম। সেই পার্টটা কত ছিল? সেই পার্টটা ছিল যদি হোক পার্ট 9। তাহলে এখানে অপশন নাম্বার সি, এটা কিন্তু তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। যে ভারতীয় সংবিধানের কোন অংশে, সেটা হচ্ছে পার্ট 9 এর আন্ডারে কিন্তু যদি দেখো তাহলে আমাদের লোকাল সেলফ গভর্নমেন্টকে রাখা হয়েছিল। নেক্সট, বলবন্ত রায় মেহতা কমিটি কোন সালে গঠিত হয়? দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
আমাদের পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন এবং তার সেটআপের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে কমিটিগুলো আমরা নাম পাই, সেই কমিটিগুলোর ভিতরে বলবন্ত রায় মেহতা কমিটি সব থেকে গুরুত্বপূর্ণ কমিটিগুলোর ভিতরে আসে। 1950-তে আমরা স্বাধীনতা পাওয়ার পরপরই পঞ্চায়েতি রাজ কেমন হবে, তার স্ট্রাকচার কেমন হবে, সেটাকে নিয়ে ভাবা শুরু করেছিলাম। এবং 1957-এ প্রথম একটা কমিটি গঠন হয় যে কিন্তু পঞ্চায়েতি রাজ স্ট্রাকচার সম্পর্কে তার মতামত জানায় এবং সে কিন্তু একটা স্ট্রাকচার সাজেস্ট করে, এন্ড দ্যাট ইজ বলবন্ত রায় মেহতা কমিটি। তাহলে বলবন্ত রায় মেহতা কমিটি হচ্ছে এস্টাবলিশমেন্ট তার কত হয়েছিল, এস্টাবলিশমেন্ট হয়েছিল বি, দ্যাট ইজ 1957। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা পরীক্ষা এই কোশ্চেনে আসার সম্ভাবনা খুবই বেশি, তো এটা জেনে রাখো বলবন্ত রায় মেহতা কমিটি 1957-এ আসা হয়েছে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, বলবন্ত রায় মেহতা কমিটি থেকেই বলবন্ত রায় মেহতা কমিটির প্রধান সুপারিশ কি ছিল? এর প্রধান সুপারিশ যেটা ছিল সেটা হচ্ছে ত্রিস্তরীয় ব্যবস্থা বা 3 টায়ার সিস্টেম। কিরকম 3 টায়ার সিস্টেম? ডিস্ট্রিক্ট লেভেলে থাকবে জেলা পরিষদ, তারপর ব্লক লেভেলে থাকবে পঞ্চায়েত সমিতি, এন্ড তার নিচে থাকবে ভিলেজ লেভেলে থাকবে ভিলেজ পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত। তাহলে এই তিনটে লেয়ারের কথা বলা হয়েছিল, দ্যাট ইজ ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার এন্ড থার্ড লেয়ার। তাহলে বলবন্ত রায় মেহতা কমিটি যদি দেখো তাহলে কত কি সুপারিশ করেছিল, বলবন্ত রায় মেহতা কমিটি যদি দেখো তাহলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কিন্তু সুপারিশ করেছিল, দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন। 10 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশন যদি দেখো বি। নেক্সট কোশ্চেন, বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী 3টি স্তর কোনগুলি ছিল? একটু আগে আমি বললাম, এটা থেকে তোমাদের আগেরটার উত্তর হয়ে যাবে। ডিস্ট্রিক্ট লেভেলে জেলা পরিষদ, ব্লক লেভেলে পঞ্চায়েত সমিতি, ভিলেজ লেভেলে ভিলেজ পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত। তাহলে দেখো কি কি থাকবে, ভিলেজ, পঞ্চায়েত সমিতি এন্ড জেলা পরিষদ। তাহলে দেখো সেম অপশন কি কি আছে, তাহলে অপশন এ থাকছে ভিলেজ, তারপর ব্লক, তারপর ডিস্ট্রিক্ট। তাহলে এখানে নাম্বার 11 এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি হচ্ছে? অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত সংগঠনের কথা বলা হয়েছে? দেখো, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমরা কি বলেছিলাম, বলতে পারি যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস কনস্টিটিউশনে দেওয়া কিছু ডাইরেক্টিভ বা নির্দেশ। কাকে দেওয়া হয়েছিল? স্টেট গভর্নমেন্ট গুলোকে দেওয়া হয়েছিল, যে তোমরা এই সমস্ত ডাইরেক্টিভ যদি মেনে চলো তাহলে আগামী দিনে দেশের এবং রাজ্যের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, দ্যাট ইজ দ্য বেসিক ফান্ডা অফ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যদি দেখো, 3টে ধারা বা 3 ধরনের আইডিওলজিস নিয়ে তৈরি। এক হচ্ছে গান্ধীয়ান প্রিন্সিপাল, সেকেন্ড যদি দেখো নেহেরুভিয়ান প্রিন্সিপাল, এন্ড থার্ড থাকে হচ্ছে দ্যাট ইজ লিবারাল বা ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস। ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল বা লিবারাল প্রিন্সিপালস থাকে। তো গান্ধীয়ান প্রিন্সিপালস এর আন্ডারে যদি দেখো, গান্ধীজির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন বা প্রিন্সিপাল গুলোর ভিতর ছিল যে গ্রামাঞ্চলে বা ভারতবর্ষের গ্রাম্য লেভেলে যদি ডেমোক্রেসি এস্টাবলিশ না করা যায়, সেগুলোকে যদি এম্পাওয়ার করা না যায়, তাহলে কিন্তু দেশের ডেভেলপমেন্ট হবে না। এবং সেই জন্য তিনি কি বলেছিলেন, তিনি পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন বা পঞ্চায়েতি ব্যবস্থাকে তিনি কি করতে বলেছিলেন, ডেভেলপ করতে বলেছিলেন। তো তার আইডিওলজি গুলো যখন ডিপিএসপি তে জায়গা পেয়েছে, নিশ্চয়ই পঞ্চায়েতও জায়গা পেয়েছে। তো পঞ্চায়েত অ্যাকচুয়ালি কত নম্বর আর্টিকেলে জায়গা পেয়েছিল? আর্টিকেল 40। গান্ধীয়ান প্রিন্সিপালস এর ভেতর আর্টিকেল 40 অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে অর্গানাইজ করার কথা এবং স্টেটে সেটাকে এস্টাবলিশ করার কথা বলে, দ্যাট ইজ আর্টিকেল 40। কোশ্চেন নাম্বার 12 যদি দেখো, তার অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে আর্টিকেল 40। নেক্সট কোশ্চেন, 1959 সালে কোন রাজ্য সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে চালু করা? দেখো, এক্ষুনি আগে আমরা একটু পড়লাম যে 1957-এ একটা কমিটি এসেছিল, দ্যাট ইজ বলবন্ত রায় মেহতা কমিটি। ঠিক আছে, সে কিছু রেকমেন্ডেশন দেয়, তার রেকমেন্ডেশন ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অ্যাডপ্ট করে এবং সেটা ভারতবর্ষে পাইলট প্রজেক্ট হিসাবে ইমপ্লিমেন্ট করার কথা বলে। তো প্রথম রাজ্য যে নিজের কোন একটা ডিস্ট্রিক্টে সেটাকে ভলেন্টিয়ার বেসিসে ইমপ্লিমেন্ট করার ইচ্ছা প্রকাশ করে, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেট রাজস্থান। তাহলে এখানে তোমাদের কোশ্চেন এটা বারবার এসে থাকবে, আগামী দিনেও এসছে, আগেও এসছে, আগামী দিনেও বহুবার আসবে, যে প্রথম কোন রাজ্য পঞ্চায়েতি ব্যবস্থাকে লাগু করেছিল, দ্যাট ইজ রাজস্থান। এছাড়া যেটা এখান থেকে যেটা আসবে, কত সালে সেটা লাগু হয়েছিল, সেটা হচ্ছে 1559। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 13, তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে বি। নেক্সট কোশ্চেন, অশোক মেহতা কমিটি কোন সালে গঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি দেখো, এটা সবসময় মনে রাখার একটা জিনিস মাথা রাখো, আমি বলে দিচ্ছি যে 1950-র পর যে লোকসভা গঠন হয়, সেই লোকসভা থেকে যদি দেখো তাহলে 1975 পর্যন্ত কিন্তু কংগ্রেস একনিষ্ঠভাবে একচ্ছত্রভাবে শাসন চালায়। ঠিক আছে, তারপর 1975 এমার্জেন্সি লাগু হওয়ার পর 1977-এ যদি দেখো তাহলে প্রথম নতুন সরকার আছে, দেশের জনতা দল, এবং মুরাজি দেশাইয়ের আন্ডারে সেই সরকার গঠন। তো এই জনতা দল এসেও কি করে, একটা কমিটি তৈরি করে যে পঞ্চায়েত রিলেটেড সাজেশনস প্রোভাইড করে, তার রেকমেন্ডেশন দেয়, এবং সেই কমিটির নাম হচ্ছে অশোক মেহতা কমিটি। তাহলে বুঝতেই পারছো 1975 এর পর কত সাল এলো, 1977। তাহলে এই সালগুলোর ভেতর কোন সালটা হতে পারে? যদি দেখো, মাত্র এই জনতা দল ক বছর ছিল? মাত্র 2 বছর ছিল।
তাহলে আইদার 77 আর 78 এই দুটো সালের ভেতর কোনো না কোনো একটা হবে। তাহলে এখানে মনে রাখবে যে আর্লি এসএসসি তারা কিন্তু প্রথম কাজটা করেছিল। তাহলে এখানে যদি দেখো 14 নম্বর কোশ্চেনের অ্যাপ্রোপ্রিয়েট অপশন হবে হচ্ছে 1977। তাহলে 1977 এ জনতা দল আসার পরপরই যদি দেখো একটা কমিটি এস্টাবলিশ করেন, দ্যাট ইজ অশোক মেহতা কমিটি রিগার্ডিং পঞ্চায়েতি রাজ স্ট্রাকচার, দ্যাট ইজ 1977। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, অশোক মেহতা কমিটি কত স্তরের পঞ্চায়েতি ব্যবস্থা সুপারিশ করে? এই যে জনতা গভর্নমেন্টের সময় যদি দেখো, যে জনতা গভর্নমেন্টের আগে মানে প্রি 1977 যদি দেখো, তার আগে বলবন্ত রায় মেহতা কমিটি ছিল। বলবন্ত রায় মেহতা কমিটির রেকমেন্ডেশন ছিল 3 টায়ার সিস্টেম। 3 টায়ার সিস্টেম ছিল, ডিস্ট্রিক্ট লেভেল জেলা পরিষদ, ব্লক লেভেল পঞ্চায়েত সমিতি, তার নিচে যদি দেখো ভিলেজ লেভেলে গ্রাম পঞ্চায়েত। এবার 1977 এর পর যখন অশোক মেহতা কমিটি এলো, অশোক মেহতা কমিটি এসে বললো যে 3 স্তরীয় স্ট্রাকচারের দরকার নেই, এটা 2 স্তরীয় স্ট্রাকচার হবে বা 2 লেয়ার স্ট্রাকচার হবে। 2 লেয়ার স্ট্রাকচার মানে কি? তিনি নিচের লেয়ারটাকে একদম অমিট করে দিলেন এবং অমিট করে দেওয়ার পর তিনি বললেন এখানে 2টো লেয়ার থাকবে, একই জেলা পরিষদ আর তার নিচে কি থাকবে? তার নিচে থাকবে মন্ডল পঞ্চায়েত, ঠিক আছে, বা মন্ডল পরিষদ। এই 2টো লেয়ারে ডিভিশন করে দিলেন। তাহলে অ্যাকচুয়ালি অশোক মেহতা কমিটি কতগুলো লেয়ার সাজেস্ট করেছিলেন? দ্যাট ইজ 2 স্টোরিড বা দ্বিস্তরীয় স্ট্রাকচারকে কিন্তু তিনি সাজেস্ট করেছিলেন। নেক্সট কোশ্চেন, অশোক মেহতা কমিটি কোন বিষয়টির গুরুত্বের কথা বলেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অশোক মেহতা কমিটির ইম্পর্টেন্ট রেকমেন্ডেশন গুলোর ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে তিনি বলেছিলেন পঞ্চায়েতি রাজ স্ট্রাকচারকে বা পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিকে যদি ডেভেলপ করতে হয় তাহলে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকেও এর কন্ট্রোল এবং মেইনটেনেন্সের ক্ষেত্রে তাকে ইউজ করতে হবে এবং পলিটিক্যাল পার্টিগুলোকে এখানে ইনভলভ হতে দিতে হবে। এটাই ছিল তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেকমেন্ডেশন। তাহলে এখানে যদি দেখো অশোক মেহতা কমিটির ইম্পর্টেন্ট রেকমেন্ডেশন হিসেবে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অপশন এ, পলিটিক্যাল পার্টিজের পার্টিসিপেশন। যে পঞ্চায়েত গঠন এবং পঞ্চায়েত চালানোর জন্য পলিটিক্যাল পার্টিগুলোর গঠন যেন স্বতঃস্ফূর্ত করা হয় যাতে তারাও এখানে পার্টিসিপেট করতে পারে। তাহলে কোশ্চেন নাম্বার 16 তার অ্যাপ্রোপ্রিয়েট অপশন যদি দেখো দ্যাট ইজ এ। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমিটি, দ্যাট ইজ এলএম সিংভি কমিটি। কোশ্চেন কি এসছে দেখি, এলএম সিংভি কমিটি কোন সালে গঠিত হয়? তাহলে কোশ্চেন নাম্বার 70 যদি দেখো, এলএম সিংভি কমিটি কখন এসেছিল? একটু আগে আমরা পড়লাম 1977 এ কোন কমিটি এলো? অশোক মেহতা কমিটি। তারপরে জনতা গভর্নমেন্ট 1980 তে চলে যায়। তাহলে অবভিয়াসলি যেটা জনতা গভর্নমেন্টের কমিটি ছিল সেটা কি কংগ্রেস গভর্নমেন্ট আসার পর রাখবে? রাখবে না, তাকে অমিট করবে। তাহলে নিশ্চয়ই তারপরে নতুন কমিটি আসবে। তাহলে নতুন কমিটি যদি দেখো কত সালে এসেছিল, নতুন কমিটি যদি দেখো সেটা হচ্ছে 1986 যদি দেখো সেখানে এলএম সিংভি কমিটি এসেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এলএম সিংভি কমিটি 1986 এ আসে এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু রেকমেন্ডেশন দেয়, সেটা আমরা দেখি পরের কোশ্চেনে আসি। তাহলে এলএম সিংভি কমিটি কোন সালে গঠিত হয়েছিল? দ্যাট ইজ 1986। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের কোশ্চেনে আসা, পরীক্ষায় আসার মতো কোশ্চেন এবং আসার সম্ভাবনা খুবই বেশি। নেক্সট, আচ্ছা, 64th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল কোন সালে লোকসভাতে প্রবর্তিত হয়? দেখো পঞ্চায়েতি রাজ স্ট্রাকচারকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা কিন্তু একাধিকবার হয়েছে। তার ভেতর প্রথম চেষ্টা যদি দেখো সেটা হচ্ছে আমাদের 64th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট টাইম। 64th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যদি দেখো এটা আমাদের কবে হয়েছিল? 64th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আমাদের না, এলএম সিংভি কমিটি আমরা একটু আগে বললাম। এলএম সিংভি কমিটি 1986 এ এসে সে প্রথম একটা রেকমেন্ডেশন দেয়। কি রেকমেন্ডেশন দেয়? বলে আমরা যতই এই পঞ্চায়েত নিয়ে যতই কিছু বলি, যতই কিছু স্ট্রাকচারের কথা ভাবি না কেন, একে ততক্ষণ পর্যন্ত ফুল পাওয়ার বা অথরিটি দেওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত পঞ্চায়েতের রাজ ইনস্টিটিউশন বা তার স্ট্রাকচার যেগুলো আছে সেগুলোকে কনস্টিটিউশনাল ব্যাকআপ বা কনস্টিটিউশনাল ভ্যালিডেশন দেয়। যখন একবার সেটা কনস্টিটিউশনে জায়গা পেয়ে যাবে তখন কিন্তু সেটাকে মানতে হবে এবং প্রতিটা রাজ্যকে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এলএম সিংভি কমিটির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেকমেন্ডেশন ছিল কি? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেকমেন্ডেশন ছিল কনস্টিটিউশনালাইজ করা আমাদের কাকে? পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনকে। তাহলে যদি দেখো তাহলে এখানে 64th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কবে এসেছিল? এলএম সিংভি কমিটির কিছুদিন পর 1989। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন তালিকায় পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু জানা দরকার আছে। আমরা জানি ভারতবর্ষ কেমন রাষ্ট্র? ভারতবর্ষকে আমরা ফেডারেল স্ট্রাকচার কান্ট্রি বলে থাকি বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলে থাকি। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে কি? যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে রাজ্য এবং কেন্দ্র পাশাপাশি অবস্থিত করবে এবং তারা দুজনের ভেতর কি করবে? একজন আরেকজনের সাথে ক্ষমতা শেয়ার করবে বা ভাগাভাগি করবে যাতে তাদের ভেতর ডেভেলপমেন্টটা প্রপার ওয়েতে চলতে থাকে এবং দুটোর সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুটোই ডেভেলপমেন্টকে দেখতে পায় বা ডেভেলপমেন্টকে ফেস করে এবং তাদের ভেতরে একটা কোঅপারেটিভ ফেডারেলিজম চলে, মানে দুজনে প্যারালালি নিজেদেরকে একসাথে এগিয়ে নিয়ে যাবে। এবার আগামী দিনে যাতে এই কোঅপারেটিভ ফেডারেলিজম মেনটেন থাকে, রাজ্য বা কেন্দ্র কেউ কারোর উপর হাবি না হয়ে পড়ে, তার জন্য কি করা হয়েছিল? কনস্টিটিউশনে এই ফেডারেল স্ট্রাকচারের ক্ষমতা বা পাওয়ারকে 3টে ভাগে ভাগ করতে হয়। কি কি ভাগে ভাগ করে দেয়? কিছু কাজ যেটা শুধুমাত্র কেন্দ্র সরকারই করতে পারবে সেটাকে নাম দেওয়া হয়েছিল ইউনিয়ন লিস্ট। এটা শুধুমাত্র কে করতে পারবে? এখানে যা কাজের লিস্ট থাকবে সেই কাজগুলো শুধুমাত্র কেন্দ্র সরকার করতে পারবে, যেমন ডিফেন্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এই সমস্ত জিনিস।
কিছু কাজ আছে যেগুলো শুধুমাত্র স্টেট করতে পারবে, দ্যাট ইজ সেইগুলোকে একটা লিস্টে রাখা হয়েছিল, দ্যাট ইজ স্টেট লিস্ট। ঠিক আছে, এর ভেতর যেমন পুলিশি ব্যবস্থা, ল অ্যান্ড অর্ডার, এই সমস্ত জিনিসগুলো এখানে মেনশন আছে। আর কিছু জিনিস ছিল যেখানে বলা ছিল এইটাকে ডেভেলপ করতে গেলে কেন্দ্র এবং রাজ্যকে দুজনকে কোএক্সিস্ট করে কাজ করতে হবে, দ্যাট ইজ দা কনকারেন্ট লিস্ট। তাহলে অ্যাকচুয়ালি এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, ঠিক আছে, এখানে যে কোশ্চেনটা দিয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, অ্যাকচুয়ালি যদি দেখো তাহলে আমাদের ইউনিয়ন গভর্নমেন্ট, তার নিচে স্টেট গভর্নমেন্ট, তার নিচে ডিস্ট্রিক্ট, তার নিচে ব্লক, তার নিচে ভিলেজ, এইভাবে তাহলে অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট, ব্লক এবং ভিলেজ কার আন্ডারে কাজ করছে? স্টেট গভর্নমেন্ট আন্ডারে কাজ করছে। তাহলে এটা অবভিয়াসলি কোন তালিকার ভেতর পড়বে? এটা কিন্তু অ্যাকচুয়ালি রাজ্য তালিকার আন্ডারে পড়বে। তাহলে কোশ্চেন নাম্বার 19, তার অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে বি। আচ্ছা, নেক্সট, সমগ্র ভারতে জাতীয় পঞ্চায়েত রাজ দিবস কবে পালিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু তোমাদের মানে আসার সম্ভাবনা খুবই বেশি। দেখো, আমাদের যখন এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে কনস্টিটিউশনে জায়গা দেওয়া হয়, সেই ডেটটা কবে ছিল? সেই ডেটটা ছিল 1993, দ্যাট ইজ 24th এপ্রিল। এপ্রিল, এই দিনটা কিন্তু আমরা ভারতবর্ষে পঞ্চায়েতি রাজের এস্টাবলিশমেন্ট করি বা কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিই, এবং এই দিন থেকে আমরা পঞ্চায়েতি রাজ স্ট্রাকচারকে মেনে নিই। তাহলে অ্যাকচুয়ালি যদি দেখো জন্ম কবে হলো? 24th এপ্রিল। তাহলে এই যে দিনটা 24th এপ্রিল, দ্যাট ডে ইজ কনসিডার অ্যাজ পঞ্চায়েতি রাজ দিবস। তাহলে এখানে কোশ্চেন অপশন কত হবে? অপশন সি, 20 নম্বর কোশ্চেন, তার অ্যাপ্রোপ্রিয়েট অপশন সি, দ্যাট ইজ 24th এপ্রিল। নেক্সট কোশ্চেন, কোন সাংবিধানিক সংশোধনী আইন পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে? এক্ষুনি বললাম সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়েছিল কবে? সে সাংবিধানিক মর্যাদা যদি দেখো প্রদান করা হয়েছিল দুটো আর্টিকেলের, দুটো অ্যাক্টের মাধ্যমে। এক, যদি দেখো 73rd and 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। 73rd মেনলি পঞ্চায়েত, মানে আমাদের রুরাল এরিয়ায়, রুরাল এরিয়ার লোকাল সেলফ গভর্নমেন্টকে ডেসক্রাইব করেছিল, এন্ড 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আমাদের আরবান এরিয়া, মানে আমাদের মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত এন্ড মিউনিসিপাল কর্পোরেশন গুলোকে এক্সপ্লেন করেছে। তাই এখানে কি বলছে দেখো, কোন সাংবিধানিক সংশোধনী আইন পঞ্চায়েতি রাজকে এস্টাবলিশ করেছে। তাহলে পঞ্চায়েতি রাজকে কততম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে এডিশন করা হয়েছিল? দ্যাট ইজ 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ঠিক, তাহলে এখানে তোমার কোশ্চেন নাম্বার 21 কত অপশন হবে? কোশ্চেন নাম্বার 21 এর অ্যাপ্রোপ্রিয়েট অপশন হবে দ্যাট ইজ বি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 73তম সাংবিধানিক সংশোধনী আইনটি কার্যকর কবে করা হয়েছিল? এক্ষুনি আমরা বললাম কবে হয়েছিল। এটা যদি দেখো একটু আগের স্লাইডে আমরা করছিলাম, এই যে কবে? 1993, 24th এপ্রিল। তাহলে এই দিন সাংবিধানিক স্ট্যাটাস পেয়েছিল। দেখো এটা থেকেই কোশ্চেন এসছে, 73তম সাংবিধানিক সংশোধন আইনটি কবে কার্যকর হয়েছিল? তাহলে এটা তোমরা খুব ইজিলি অ্যান্সার দিতে পারবে, দ্যাট ইজ অপশন বি, 1993। নেক্সট কোশ্চেন, 73তম সংবিধানী আইনের মাধ্যমে সংবিধানের কোন তফসিলটি যুক্ত করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও তোমাদের পরীক্ষায় আসবে। দেখো, আমরা যেমন ছোটবেলায় বই পড়েছি, কোন একটা লাইন পড়ার সময় এরকম স্টার মার্কস দিয়ে কিছু লেখা থাকতো, স্টার মার্কস দেওয়া থাকতো, তারপর বইয়ের শেষে পেজের নিচে বা সাইডে কোথাও স্টার মার্কস দিয়ে সেটার আরো একটু এক্সপ্লেনেশন দেওয়া থাকতো। এটা কেন দেওয়া থাকতো? কোনো ক্ষেত্রে এই মেন বইয়ের ভেতর যে লেখাটা আছে সেটাকে প্রপারলি বুঝতে গেলে বা আরো ডিটেলসে বুঝতে গেলে নিচে দিয়ে অ্যাডিশনাল লেখাটা পড়তে হতো। তেমনি কনস্টিটিউশনে আমরা কি করলাম, যখন কনস্টিটিউশন লেখা হলো দেখা গেল দেয়ার আর লটস অফ থিংস, অনেক কিছু জিনিস আছে যেগুলো বেসিক সেন্সে বুঝতে অসুবিধা হচ্ছে, তাকে প্রপারলি বুঝতে গেলে আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন লাগবে। তখন আমরা কি করলাম, সেই ইনফরমেশন গুলোকে একটা লিস্টের আকারে একটা লিস্ট বানালাম এবং লিস্টের আকারে কনস্টিটিউশনের পিছনে জায়গা দিলাম। তাহলে এই লিস্টকে আমরা কি বললাম? এই লিস্টকে আমরা বললাম শিডিউল। এর শিডিউলকে আমরা একটা নাম দিই, দ্যাট ইজ তফসিল। তাহলে বলা হচ্ছে 73rd and 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেটা অ্যাকচুয়ালি 73rd এখানে দিয়েছে। সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানের কোন তফসিলটা এডিশন করা হয়েছিল? দেখো, এটা মনে রাখার জন্য তোমাদের আমি একটা খুব ইজি রাস্তা বলে দিচ্ছি, একটা ট্রিক। TEARS, Tiers of Old, তাহলে এটা এখানে হলো না, PM, T for territory। দেখো এখানে কি লিখলাম? Tiers of Old PM। T টেরিটরি, রাজ্যগুলো সম্পর্কে বলা হয়েছে। ই এমোলুমেন্টস মানে ভাতা,
A. Affirmation and oaths. R. Rajya Sabha seat allocation. S. Scheduled areas. O. Other tribal areas. F. Federal structure. O. Official language. L. Land reforms. D. Defection law বা দল ত্যাগ বিরোধী আইন। And last পঞ্চায়েত টি মিউনিসিপালিটি এম। তাহলে এটা কত নম্বর হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে পঞ্চায়েত কততে আছে? পঞ্চায়েত আছে 11 নম্বরে, মিউনিসিপালিটি আছে 12 নম্বর। তাহলে এখানে কি বলছে? 73তম সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতকে অ্যাড করা হয়েছিল। তাহলে পঞ্চায়েত কত নম্বর আছে? তাহলে এখানে হবে অপশন বি 23rd, দ্যাট ইজ 11th শিডিউল বা 11তম তফসিল এটাকে পাঠ করা হয়েছে। নেক্সট, কোন কমিটি প্রথম 1986 সালে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের জন্য সাংবিধানিক মর্যাদার প্রস্তাব দেয়? একটু আগে আমরা পড়লাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন নাম্বার 24, যে এলএম সিংভি কমিটি প্রথম রেকমেন্ড করেছিল যে আমাদের শুধুমাত্র যে পঞ্চায়েতি রাজ স্ট্রাকচারগুলোকে মডিফাই করলে হবে না, সেটাকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিতে হবে, তবে গিয়ে তারা প্রপার প্রতিষ্ঠা লাভ করবে। দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 24। নেক্সট, পৌর নিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আচ্ছা, যখন মিউনিসিপ্যালিটি যখন আমরা লোকাল সেলফ গভর্নমেন্ট তৈরি করছি বা আমাদের নিচু স্তরে মানে রাজ্যের নিচু স্তরে আমরা একটা নতুন ভাবে সরকার তৈরি করার প্ল্যান করছি যারা লোকাল প্রবলেম গুলোকে হ্যান্ডেল করবে, তখন একটা সমস্যা দাঁড়াবে। কি সমস্যা? আমাদের যে লোকাল গভর্নমেন্ট সেখানে কি শুধুমাত্র গ্রাম্য এরিয়া আছে না শহর আছে? তাহলে শহর গ্রাম দুটো মিলিয়ে আছে। এবার রাস্তাঘাট তৈরি, জলের সমস্যা, এগুলো শুধুমাত্র কি গ্রাম্য এরিয়া হয়, শহরাঞ্চলে হয় না? হয়, দুটো জায়গাতেই হয়। তাহলে দেখা গেল লোকাল সেলফ গভর্নমেন্ট দুটো জায়গাতেই দরকার, এক হচ্ছে রুরাল এরিয়ায় আর একটা আরবান এরিয়া। তো রুরাল এরিয়ায় করা হলো কি পঞ্চায়েত, আর আরবান এরিয়ায় করা হলো মিউনিসিপালিটি। এবার আরবান এরিয়া মিউনিসিপালিটি করতে গিয়ে একটা প্রবলেম দেখা গেল। কি দেখা গেল? যে শহরায়ন বা আরবানাইজেশনের লেভেল আছে, আরবানাইজেশনের লেভেল, যেমন আমরা কি বলে থাকি, শহর বলে থাকি, মফস্বল বলে থাকি, মেট্রোপলিটন সিটিজ বলে থাকি, এরকম। তার মানে কি লেভেল অফ আরবানাইজেশন কিন্তু হাই হচ্ছে। তো এখানেও বলা হলো আরবানাইজেশনের ভিত্তিতে দেয়ার আর 3 ডিভিশনস করা হলো। কতগুলো ডিভিশনস করা হলো? মেইনলি যদি দেখো সেখানে 3টে ডিভিশন করা হলো। প্রথম বলা হলো কি, এমন একটা জায়গা যেখানে কি হচ্ছে, যেখানে শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলে যদি দেখো সেটাকে ট্রান্সফার করা হচ্ছে, ঠিক আছে? যেমন যেটাকে বলা হলো নগর পঞ্চায়েত। তাহলে নগর পঞ্চায়েত কি ছিল? নগর পঞ্চায়েত যেখানে এমন একটা জায়গা যেটা আজ থেকে 10 বছর আগে রুরাল ছিল, আস্তে আস্তে সে আরবান হচ্ছে, মানে যেটাকে আমরা বলে থাকি মফস্বল, গ্রাম থেকে শহর হচ্ছে, দ্যাট ইজ নগর পঞ্চায়েত। নেক্সট, এমন একটা জায়গা যেটা শহর হয়ে গেছে কিন্তু বিশালই হাইফাই শহর হয়নি, ব্যাঙ্গালোর কলকাতা হয়নি, কিন্তু ডেভেলপ হয়েছে, যেমন বহরমপুর, ঠিক আছে? সেগুলোকে আমরা বলবো কি মিউনিসিপালিটি। আর আরেকটা যেটা হিউজ বড় একটা আরবানাইজেশন সেন্টার হয়ে গেছে, যেমন কলকাতা, ব্যাঙ্গালোর, সেখানে কি আসবে? সেখানে আসবে মিউনিসিপাল কর্পোরেশন। তাহলে দেখো এখানে 3টে আছে, নগর পঞ্চায়েত, মিউনিসিপালিটি, মিউনিসিপাল কর্পোরেশন। নগর পঞ্চায়েত, পৌরসভা এন্ড পৌর নিগম। তাহলে পৌর নিগম বা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাকচুয়ালি তাহলে কোথায় হচ্ছে? ট্রানজিশনাল এরিয়া হচ্ছে না, অপেক্ষাকৃত ছোট শহরাঞ্চল হচ্ছে না, অপেক্ষাকৃত বড় শহরাঞ্চল যেটা হিউজ আকার ধারণ করেছে সেই এরিয়াগুলোতে কিন্তু পৌর নিগম বা মিউনিসিপাল কর্পোরেশনের এস্টাবলিশমেন্ট হচ্ছে। নেক্সট কোশ্চেন, ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটা? একটু আগে বলেছিলাম ডিস্ট্রিক্ট, যেখানে থাকবে হচ্ছে জেলা পরিষদ, তার নিচে থাকবে ব্লক লেভেলে কি থাকবে? ব্লক লেভেল থাকবে পঞ্চায়েত সমিতি, এন্ড তারপর ভিলেজ লেভেলে থাকবে ভিলেজ পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত। তাহলে এখানে দেখো কি বলছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কি আছে? সর্বনিম্ন স্তরে আছে তাহলে ভিলেজ পঞ্চায়েত। তাহলে এখানে দেখো কোন অপশন আছে? ভিলেজ পঞ্চায়েত। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 26, দ্যাট ইজ অপশন সি, গ্রাম পঞ্চায়েত। নেক্সট কোশ্চেন 27, পঞ্চায়েত রাজ ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? এখান থেকেই আসছে, এই দুটো কোশ্চেন তোমাদের প্রায়ই আসতে পারে। তাহলে এখানে দেখো আগেরটাকে আমরা কি করেছিলাম? ডিস্ট্রিক্ট, ব্লক এন্ড ভিলেজ। তাহলে এখানে সর্বোচ্চ স্তরে কোনটা আছে? ডিস্ট্রিক্ট বা জেলা পরিষদ। তাহলে সর্বোচ্চ স্তরে কে থাকবে? কোশ্চেন নাম্বার সি, দ্যাট ইজ জেলা পরিষদ। নেক্সট, নগর পঞ্চায়েতে গঠিত হয়, এক্ষুনি বললাম নগর পঞ্চায়েত গঠিত হয় কোনটা ছিল? দেখো একটু আগে আমরা বললাম, চলো একবার দেখে নি। এই যে নগর পঞ্চায়েত কি ছিল? রুরাল এরিয়া থেকে আরবানাইজেশন হচ্ছে, মানে মফস্বল, যে গ্রাম থেকে শহরে হচ্ছে। তার মানে এটা কি এক সময় গ্রাম ছিল, আস্তে আস্তে শহর হচ্ছে। তাহলে এটাকে কি বলতে পারি? তাহলে এর এদিকে যত যাবো তত রুরাল এরিয়া পাবো, আর এর এদিকে যত রাখো আরবান এরিয়া পাবো। তাহলে অ্যাকচুয়ালি এই জোনটাকে আমরা কি বলি? যে এমন একটা জোন যেখান থেকে রুরাল এরিয়া মানে গ্রাম থেকে শহর হচ্ছে বা ট্রানজিশন হচ্ছে। তাহলে এখানে কিন্তু অপশন কোনটা আসবে? অপশন কিন্তু তোমার ট্রানজিশনাল জোন বিটুইন রুরাল এন্ড আরবান এরিয়া পড়বে। তাহলে নগর পঞ্চায়েত কোনটা? একটি পরিবর্তনশীল এলাকা গ্রামীণ থেকে শহরের জন্য।
একটি অপেক্ষাকৃত ছোট শহর না, একটি বড় শহর না, শুধুমাত্র মহানগর না, তাহলে এখানে কোনটা হবে? অপশন দেখো 28 এটা যদি দেখো 28 এর অপশন কিন্তু এ দাঁড়াচ্ছে। তাহলে একটি পরিবর্তনশীল এলাকা যেটা গ্রাম থেকে শহরাঞ্চলের দিকে কনভার্ট হচ্ছে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 28। আচ্ছা, কোন কমিটি প্রথম 1986 সালে পঞ্চায়েত সমিতির জন্য সাংবিধানিক মর্যাদা? আচ্ছা, এই কোশ্চেনটা আমরা আগেও করেছি, এই কোশ্চেনটা সেকেন্ড টাইম রিপিট হয়ে গেছে। যাক, এই কোশ্চেনটা তোমরা অপশন দাও। এই কোশ্চেনটা আমি ছেড়ে রাখলাম, কোশ্চেন নাম্বার 29, যে কোন কমিটি প্রথম 1986 সালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাংবিধানিক রূপ দেওয়ার কথা বলেছিল? এই কোশ্চেনটা আমরা তোমাদের জন্য ছেড়ে রাখলাম, তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার করো। এটা তোমাদের কোনটা হবে? অপশন এ, অপশন বি, অপশন সি আর অপশন ডি এর ভিতর কোন অপশনটা হবে? এটা তোমাদের জন্য ছাড়া রইলো। নেক্সট কোশ্চেন নাম্বার 30, দ্বাদশ তফসিলে পৌরসভার তালিকাভুক্ত কতগুলো বিষয় রাখা আছে? দেখো, একটু আগে আমরা পড়লাম যে আমাদের 11th শিডিউল, এখানে কি হচ্ছিল? এখানে পঞ্চায়েত, এন্ড 12 শিডিউল এটাতে হচ্ছে মিউনিসিপালিটি এর কথা বলা আছে। এবার অ্যাকচুয়ালি 11th আর 12 শিডিউলে কি বলা আছে জানো? অ্যাকচুয়ালি 11th আর 12 শিডিউলে বলা আছে পঞ্চায়েতের কি কি কাজ আর মিউনিসিপালিটির কি কি কাজ। এবং এখানে কি বলা আছে? টোটাল 29টা কাজ, 29th ওয়ার্ক, 29টা কাজ মেনশন করা আছে যেগুলো পঞ্চায়েত দেখাশোনা করবে। এবং মিউনিসিপালিটির ক্ষেত্রে যদি দেখো, মিউনিসিপালিটির ক্ষেত্রে সেখানে টোটাল 18টা কাজ মেনশন করা আছে। তাহলে এখানে কোশ্চেন কি আছে? দ্বাদশ তফসিল মানে যদি দেখো তাহলে অ্যাকচুয়ালি 12 নম্বর তফসিল বা 12 শিডিউলে পৌরসভাগুলির আওতাভুক্ত কতগুলো বিষয় রাখা আছে, কতগুলো বিষয় বা কতগুলো কাজ রাখা হয়েছে পৌরসভার আন্ডারে, দ্যাট ইজ টোটাল 18। ঠিক আছে, তাহলে দ্বাদশ তফসিল বা 12 এর ক্ষেত্রে তাহলে এখানে আমাদের অপশন কি দাঁড়াচ্ছে? এখানে অপশন কিন্তু দাঁড়াচ্ছে আমাদের 80। ক্লিয়ার হলো? তাহলে তাহলে আমাদের আজকে যদি দেখো, তাহলে আজকে আমরা টোটাল 30 কোশ্চেনকে ডেসক্রাইব করলাম। আশা করি তোমাদের এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় খুবই বেশি ভালোভাবে হেল্প করবে। তো এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস তোমাদের সমস্ত রকম কম্পিটিটিভ ফিল্ডে বিভিন্ন রকম ভাবে হেল্প করে থাকে, সে এডুকেশন রিলেটেড গাইডেন্স হোক বা যে কোনো রকম গাইডেন্সের ক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের কন্ট্যাক্ট করতে পারো। এবিসি একাডেমি মাল্টিপল ব্যাচেস অপারেট করে, অ্যাডভান্স ব্যাচ যেটা মেনলি ডাব্লিউবিসিএস ইউপিএসসির জন্য, ফাউন্ডেশন ব্যাচ যেটা মেনলি কম্বাইন্ড কোর্সেসের জন্য, এছাড়া পঞ্চায়েত, আইসিডিএস, তারপর তোমার জিডি, এগুলো আলাদা আলাদা সেপারেট ব্যাচেস আছে। যদি কখনো মনে হয় যে তোমরা একাডেমির ব্যাপারে কিছু জানতে চাইছো, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক, আমাদের হোয়াটসঅ্যাপ বিভিন্ন মোডে তোমরা কানেক্ট করতে পারো। তো আজকে আমাদের এই পর্যন্তই ক্লাসেস থাকছে এবং আমরা 30টা কোশ্চেন অ্যারেঞ্জ করলাম, তোমাদের আশা করি এতে হেল্প হবে। যদি ক্লাসেস ভালো লাগে কমেন্ট সেকশনে অ্যান্সার করুন এবং তোমাদের যদি কিছু রেকমেন্ডেশন থাকে সেটা আমাদের সাজেস্ট করুন। তো থ্যাংক ইউ, আজকের ক্লাসেস আমাদের এখানেই হচ্ছে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।